অনেকগুলো দিন স্বামীদের বাসায় কাটানোর পর ওরা নিজেদের বাসায় ফিরে যায়। তবে আরাফাতের সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বেলার। ওদের বাসায় বাজার সদাই করে দেওয়া বা প্রয়োজনীয় কাজগুলো আগ্রহের সাথে করে দেয় আরাফাত। ওর মনটা আসলেই খুব ভালো। একদিন সীমা বেগম ওকে দাওয়াত করে খাওয়ান। দীর্ঘকাল বিদেশি শাইনের চিকিৎসা চলছে। এর মধ্যে নাইমুদ্দিন সাহেবের কিছু পরিবর্তন হয়েছে। আজকাল দেশে নিজের স্ত্রী মেয়ের কাছে নাইমুদ্দিন সাহেব ফোন করেন। বেলা কোনোদিন কথা বলে, কোনোদিন বলে না। পরে সীমা বেগমের কাছ থেকে খোঁজ নিয়ে নেয়। শাইনির সঙ্গে প্রথম দিন কয়েক সেকেন্ডের কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি বেলার। সেদিন শাইনি সবেমাত্র থেরাপির ধকল কাটিয়ে উঠেছে। কারোর কথা না মেনে অবুঝের মতো বেলাকে ফোন করে বসে। লুকিয়ে ফোন করলেও তা দেখে ফেলে সেখানকার একজন দায়িত্বশীল ডাক্তার। অতঃপর শাইনির কাছ থেকে ফোনটা তিনি কেড়ে নেন। এই খবরটা নাইমুদ্দিন সাহেব নিজে থেকে ফোন করে জানান বাসায়। সেদিন বেলার সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বলেন, নিজের ভুলগুলো স্বীকারও করেন। আসলে নাজনীন বেগম যে শাইনির গর্ভধারিণী মা নয় সেটা তিনি জানতেন না। নাজনীন বেগম শাইনির নামে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলেন নাইমুদ্দিনকে, যার ফলে রাখতে বাধ্য হন শাইনির উপর। কোনো মা তো আর এমনি এমনি তার ছেলের সম্বন্ধে মন্দ কথা বলবেন না। এসব কিছু ভেবেই বেলাকে শাইনির কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলেন নাইমুদ্দিন। এতটুকু কথাই বেলাকে জানান নাইমুদ্দিন। আর নাজনীন বেগমের ঘটনা শোনার পর বেলার মনে হলো ওর মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। যাক, বাবা অন্তত সত্যিটা জানে। এবার সে নিশ্চিত। পুরো ঘটনাটা সীমা বেগমকে জানান নাইমুদ্দিন। পরে বেলা ওর মায়ের কাছ থেকে ঘটনাটি শোনে। ঘটনাটা ছিল এরকম: বেলা সেদিন হাসপাতালে অজ্ঞান হওয়ার পর আলম সাহেব খুব ঘাবড়ে গেলেন। এদিকে ছেলের কন্ডিশন ভালো না, অন্যদিকে বেলার অসুস্থতা। সেই কঠিন সময়টাতে পাশে থাকার মতো কেউ ছিল না ওনার। নাজনীন বেগম জেদের চোটে বেলার মুখও দর্শন করতে চাননি। সেই রাতে আলম সাহেবকে দোটানায় ফেলে তিনি নিজের ভাইয়ের বাসায় ফিরে যান। একা একা আলম সাহেব খুব ভেঙে পড়েন। বেলাকে অ্যাডমিট করা হয় হাসপাতালে। তখন আলম সাহেব সাত পাঁচ কিছু না ভেবে ফোন করেন নাইমুদ্দিন সাহেবকে। মেয়ের অসুস্থতার খবর শুনে রাতের বেলা ছুটে আসেন নাইমুদ্দিন। আলম সাহেব ভরসা পান। বেলার চিকিৎসার ব্যবস্থা করার পর সময় সুযোগ বুঝে উনি নাইমুদ্দিনের কাছে সব কিছু খুলে বলেন এবং তার ভুল ভাঙান। নাজনীন বেগমের সব সত্যি তিনি বলে দেন। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরবর্তীতে নাজনীন বেগমের কটু এবং উদ্ভট ব্যবহার দেখে নাইমুদ্দিন যা বোঝার বুঝে নেন। নাজনীন বেগমকে সন্দেহজনক আচরণ তাকে সব সত্য বিশ্বাস করাতে বাধ্য করে। বেলার সেদিন বাবার প্রতি বড্ড অভিমান জমলেও পরে বুঝতে পারে আসলে নাজনীন বেগম যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তার বিপরীতে ওনাকে খারাপ মানুষ ভাবাটা খুব কঠিন। অতি সহজেই তিনি তার ভালো মানুষই ব্যবহার দিয়ে অন্যকে নিজের অধীন করে নিতে পারেন। নাইমুদ্দিন সাহেবের ভুল হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। আলম সাহেব নাজনীন বেগমের নামে অর্ধেক সম্পত্তি লিখে দেন। বিনিময়ে তিনি শিলাকে নিজের কাছে রেখে দেন। অর্থলোভী মায়ের কাছে শিলাও থাকতে রাজি হয়নি। ওর মা যে শাইনির আসল মা নয় এটা জানতে পেরে শিলা খুব কষ্ট পেয়েছিল। টাকা পয়সা সম্পত্তি দিয়ে ও কি করবে? বাবা তো দিচ্ছিলই সব কিছু, তবুও মায়ের এমন ছোট লোকি আচরণ ওর ষোড়শী মনটা মেনে নিতে চাইছিল না। এজন্যই নাজনীন সব সময় শাইনির নামে খারাপ খারাপ কথা বলতো। ওকে তেমন মিশতে দিতে চাইতো না। নিজের মায়ের প্রতি শিলার বড্ড ক্ষোভ জন্মে। সেজন্য মায়ের কাছ থেকে সে বেলাদের বাসায় চলে আসে এবং এখানেই থাকে। যেহেতু আলম সাহেব দেশে নেই, নাজনীন বেগম সম্পত্তি পেয়ে খুশি হলেও শিলার এহেন আচরণে স্তব্ধ হয়ে যান। যে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এসব করলেন, সেই আজ ওনাকে একা রেখে চলে গেল। ওর জন্যই সবার কাছে খারাপ হলো। আর ও নিজে মাকে এতটা ঘৃণা করে, তাহলে এত টাকা পয়সা দিয়েও এখন কি করবে উনি? ভাইয়ের টাকা পয়সা দিয়ে এখন কি করবেন উনি? ভাইয়ের বাসায় থেকে চিন্তায় অস্থির হয়ে পড়েন তিনি। এখন ফিরে যাওয়ার আর উপায় নেই, কারণ আলম সাহেব স্পষ্ট বলে দিয়েছেন ওনার বাড়িতে এই মহিলার আর কোনো স্থান নেই। বাকিটা যা করার দেশে এসে সিদ্ধান্ত নেবেন তিনি। বাবার সাথে সম্পর্কে সব কিছু মিটমাট হয়ে গেলে আগের মতোই বাবার সাথে সহজ স্বাভাবিক হয়ে পড়ে বেলা। আলম সাহেব ফোন করে বেলার খোঁজ খবর নিত। শাইনির অবস্থা তখন একটু ভালোর দিকে।
কিন্তু দুজনের কথা হতো না। বেলা তৃষ্ণার্ত কাকের মতো অনুরোধ করত আলম সাহেবকে শাইনি যেন ওর সাথে কথা বলে, কিন্তু শাইনি ইচ্ছাকৃতভাবে বেলার সাথে কথা বলতো না। দিন দিন এটা কমতে কমতে এমন একটা পর্যায়ে এলো যে শাইনি ওর সাথে আর কথাই বলতে চায় না। তখন বেলা মনে মনে খুব কষ্ট পায়। এরপর অভিমান করে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করে যে শাইনির সাথে ও কথাই বলবে না, মরে গেলেও না। থাকুক নির্দয় লোকটা নিজের মতো, ওর কোনো প্রয়োজন নেই। চাপা অভিমানে বেলা ভেতরে ভেতরে গুমড়ে মরল, সেটা প্রকাশ করে না সে। কেটে গেছে আরও কিছু মাস। বছর ঘুরে আরও একটি নতুন বছরে পদার্পণ করেছে। দেশে ফিরেছেন নাইমুদ্দিন। শাইনির থেরাপি নেওয়া শেষ, তবুও কিছু চিকিৎসা বাকি। অনেকগুলো দিন নিজের পরিবার থেকে দূরে ছিল বলে সবার আগে তিনি দেশে ফিরে আসেন। আর শাইনির সাথে রয়ে গেছে আলম সাহেব। প্রিয় মানুষটি যখন কাছে থাকে না, তখনকার সময়টা যে কত কষ্টের সহিত কাটাতে হয় তা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে বেলা। ওর দিন যায় রাত ফুরায়, কিছুই ভালো লাগে না, সব কিছুতে শূন্যতা অনুভব হয়। গ্রীষ্মের এক রুক্ষ বিকেল, কাঠফাটা রোদ্দুরে ঘিরে আছে পুরো শহর। সূর্য তির্যকভাবে রোদ ফেলছিল শহরের অলিগলিতে। চিকচিক করে এক মুঠো রোদ এসে পড়েছিল বেলার অগোছালো ঘরের বারান্দায়। দুপুরের খাবার না খেয়ে দরজা বন্ধ করে বেশ কিছু সময় ঘুম মেরে বসে থাকলো বেলা। নাইমুদ্দিন ফেরার পর আলম সাহেব কয়েকবার ফোন করে ওর খোঁজ নিল। শাইনি একটা মুহূর্তের জন্য ওর কাছে ফোন করেনি। না, ওর কোনো খোঁজ জানে। সব কিছু এমন এলোমেলো হয়ে গেল কেন বেলা বুঝতে পারে না। যে লোকটা নিজের থেকে ওকে এক সেকেন্ডের জন্য দূরে রাখতে চাইতো না, সে এতগুলো মাস ধরে ওর থেকে ডজন ডজন মাইল দূরে। না দিচ্ছে নিজের খোঁজ, না নিচ্ছে বেলার খোঁজ। আচ্ছা, ওখানে কোনো সুন্দরী মেয়েকে দেখে শাইনি আবার ওকে ভুলে যায়নি তো? হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু বেলা, ওর কথা কি শাইনির একটুও মনে নেই? এত কষ্ট কেন দিচ্ছে ওকে? সবাইকে ওর খোঁজ না দেওয়ার জন্য বলে রেখেছে। এত নির্দয় পাষাণ কেউ হতে পারে? ওর কি কষ্ট হয় না? এসব ভেবে সারা দুপুর কান্নাকাটি করে কাটিয়েছে বেলা। অপেক্ষা জিনিসটা অনেক নিষ্ঠুর এবং হৃদয় বিদায়ক জিনিস। আর পারছে না ও সহ্য করতে। ওর মুঠো ফোনটা রাখা ছিল বিছানার উপর। ভাইব্রেশন মোড অন করা অবস্থায় ফোনটা বিছানায় কাঁপিয়ে বেজে উঠল। বেলা বিরক্ত নয়নে ফোনটার দিকে তাকালো। ইচ্ছা করলো ফোনটাকে দু টুকরো করার। যে ফোনে শাইনি ফোন করে না, সেই ফোন রেখে লাভ কি? স্ক্রিনে না থেকে ফোন রিসিভ করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। বেলা বউ? শাইনির শান্ত গলার প্রশ্ন। বেলা লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। এটা কি সত্যি শাইনি? কোনো স্বপ্ন দেখছে না তো? দু চোখ জলে ভিজে উঠল। রুক্ষ দুপুরের সোনালি সূর্যকে লুকিয়ে দিয়ে আকাশ শ্রাবণের সাদা মেঘেদের নিয়ে উড়ে বেড়াতে লাগলো যেন। বেলার মনের ভেতর হঠাৎ যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। কি আশ্চর্য, আজকের দুপুরটা এত সুন্দর কেন? নির্মল হাওয়ায় যেন শত শত রঙিন প্রজাপতি ডানা মেলে উড়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে সে জবাব দেয়, "হ্যাঁ, কেমন আছেন আপনি?" কেমন আছে আমার বেলা বউ? বেলা অদ্ভুত কণ্ঠে বলল, ভালো আছি। আপনি? চাইনি মুচকি হেসে বলল, অলওয়েজ ভালো। কি করছো এখন? বেলা মিথ্যে বলল, খাওয়া দাওয়া সারলাম। আপনি খেয়েছেন? শাইনি বলল, সত্যি। বেলা কান্না ভাবটা আটকে বলল, আমি ভালো আছি আর খেয়েছিও। আমি ঠিক আছি, সব ঠিক আছে। আমি এত কিছু জিজ্ঞেস করিনি। মন কোথায় থাকে তোমার? এত অন্যমনস্ক মনে হচ্ছে কেন? বেলা অপ্রস্তুত গলায় বলল, অন্যমনস্ক না তো। শাইনি কঠিন স্বরে জিজ্ঞেস করে, সত্যি সব ঠিক আছে? বেলা চুপ হয়ে গেল। এই প্রশ্নের মিথ্যে উত্তর দেওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর ও তো প্রতিজ্ঞা করেছিল শাইনির সাথে কথা বলবে না। তাহলে বলছে কেন? ভালোবাসার মানুষের ওপর যে রাগ সে রাখা যায় না। মুহূর্তেই বুঝে গেল সেটা। বেলা উদাস কণ্ঠে বলতে নেয়, আসলে মন। শাইনি ওকে থামিয়ে দেয়, বলে তার উদাস কণ্ঠটা বলে দেয় সে দূরে থাকলেও তার মন পড়ে আছে ওই একটি বেপরোয়া লোকের কাছে যে মৃত্যুর আগেও ছাড়তে চায় না তাকে। শাইনি কঠিন সুরে জিজ্ঞেস করে, সত্যি সব ঠিক আছে? বেলা চুপ হয়ে গেল। এই প্রশ্নের মিথ্যে উত্তর দেওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর ও তো প্রতিজ্ঞা করেছিল শাইনির সাথে কথা বলবে না। তাহলে বলছে কেন? ভালোবাসার মানুষের ওপর যে রাগ পুষে রাখা যায় না।
মুহূর্তে বুঝে গেল সেটা। বেলা উদাস কণ্ঠে বলতে নেয়, "হ্যাঁ, আসলে মন।" শাইনি ওকে থামিয়ে দেয়, বলে, তার উদাস কণ্ঠটা বলে দেয় সে দূরে থাকলেও তার মন পড়ে আছে ওই একটি বেপরোয়া লোকের কাছে, যে মৃত্যুর আগেও ছাড়তে চায় না তাকে। বেলা ধরা গলায় জিজ্ঞেস করে, ঘাগুলো শুকিয়েছে আপনার? কষ্ট হয় না তো? ব্যথা হয় শরীরে? ভালো আছেন? হ্যাঁ, শুকিয়ে গেছে। ব্যথা হয় বুকে। যতটা থাকা যায়, পারা যায় ততটাই ভালো আছি আমি। এ পর্যায়ে বেলা আর কান্না আটকাতে পারল না। হু হু করে কেঁদে ফেলল। ওপাশ থেকে শাইনি চুপ করে শুনল। কাঁদুক মেয়েটা, কত কষ্টই না দিয়েছে এতদিন। দেখা হয় না প্রায় 11 মাস যাবৎ। ফোনে কথা অবধি বলেনি। ইন্টারনেটের এই আধুনিক যুগে ভিডিও কল দেওয়ার মতো সহজ পদ্ধতি থাকা সত্ত্বেও নিজেকে দেখায়নি শাইনি। চেহারার যা বিশ্রী অবস্থা হয়েছিল, মাথায় চুল ছিল না, ফর্সা মুখে কালচে দাগ ছোপ পড়ে ভয়ানক অবস্থা হয়েছিল ওর। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক ওষুধ ওকে কাহিল করে দিয়েছিল। ওকে এভাবে দেখলে বেলা খুব কষ্ট পেত, তাই নিজের কষ্ট হলেও বেলার মুখোমুখি হওয়ার সাহস করেনি। মেয়েটা বড্ড ইমোশনাল, দেখা যাবে ওর এই অবস্থা দেখার পর দুশ্চিন্তা করে মরবে। অবশ্য শাহিনীর নিজেরও কম কষ্ট হয়নি। সেই দুঃখগুলো বুকে চাপা দিয়ে রেখেই বাবার কথা মতো সে চলেছে। দীর্ঘ এই পথযাত্রার সঙ্গী হয়ে অবশেষে নিজের শরীর থেকে ক্যান্সার নামক ভয়াবহ রোগটিকে বিতাড়িত করতে পেরেছে। মৃত্যুকে খুব কাছ থেকে অবলোকন করে অবশেষে সে জয়ী হতে পেরেছে। এর পিছনে অবশ্যই বেলার ভালোবাসা এবং বাবার দোয়া রয়েছে। আল্লাহ তাআলা ওর মনোবাসনা পূরণ করেছেন। ওর বেলা বউয়ের সঙ্গে আরও কয়েকটি বছর বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের হাতছাড়া করবে কেন ও? কান্না করে মন হালকা হয়েছে। আপনি নিষ্ঠুর। বউকে খুব ভালোবাসলে এত কষ্ট দিতেন না। শাইনি জিজ্ঞেস করলো, কি করেছি আমি? বেলা জীর্ণ গলায় আড়ষ্ট কণ্ঠে বলল, জানেন না? ওহ, আমাকে তো ভুলেই গেছেন এখন। আমি আর কে? শাইনি হাসি চাপিয়ে বলল, আসলেই তো। কে তুমি রমণী, হৃদয় হরণী? বেলা বলল, আচ্ছা, আপনি কি ওখানে কোনো সাদা চামড়ার মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছেন? শাইনি ভ্রু কুচকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন বলো তো? বেলা বলল, তাহলে আমাকে দেখা দেন না কেন আপনি? দূরে আছি তাই। মিডিয়া ভিডিও কলে আসুন না, দেখি আপনাকে। আপনার বুঝি আমাকে দেখতে ইচ্ছে করে না? কতদিন দেখি না আপনাকে। শাইনি ধীর কণ্ঠে জবাব দিল, না। বেলা আহত হলো, কেন? ওটা উজ্জ থাকুক। বেলা বলে মন খারাপ করে ফেললো, বউ তো পুরাতন হয়ে গেছি, এবার আপনি নতুন কাউকে জুটিয়ে নিন, আমি বাধা দেব না। শাইনি স্লান হেসে বলল, তোমার বাধা মানছে বা কে? আমার বউকে আমি জুটিয়ে নেব, তাতে কার কি সমস্যা থাকতে পারে? বেলা রেগে বলল, আপনি ফোন দিবেন না আমাকে? কেন? আমি এখন আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নয়, বুঝতে পারছি। এতদিন যখন না বলে থাকতে পেরেছেন, বাকি দিনও পারবেন। আমার মতো নগণ্য একটা মেয়েকে মনে রেখে কার কী লাভ বলুন? এই দেশের চোখের সামনে সারাক্ষণ সাদা সাদা চামড়ার মেয়েরা ঘোরাঘুরি করে, দেখতে নাকি খুব সুন্দর। আব্বু বলেছে, আপনি হয়তো সেজন্যই আমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন। যতই হোক, আমি তো আর সাদা চামড়ার অধিকারী নই। বেলার কণ্ঠের তেজের সাথে সাথে ওর জেলাসি ভাবটা বেশ বুঝতে পারল শাইনি। মিটিমিটি হেসে যাচ্ছে, তবে বেলা বুঝতে পারলো না। এতদিন পর শাইনির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বেচারি ইমোশনাল হয়ে পড়েছে, যার তরুণ বাচ্চাদের মতো আবুল তাবুল বকেই যাচ্ছে। এক পর্যায়ে ফোন কেটে দিল বেলা। শাইনি ব্যাক করলো না। বেলা তাতে প্রচণ্ড ক্ষিপ্ত, রাগে দুঃখ। ওর কান্না পেল আবারও। আসলেই শাইনি ওকে আগের মতো ভালোবাসে না, শুধু মুখে মুখেই ওর যত মধুর কথা। কাল কল করতে গিয়েও আর ফোন করলো না শাইনিকে। ও দেখতে চায় শাইনি ওকে ফোন করে কিনা, কিন্তু সেই দিন আর ওই নম্বর থেকে কোনো ফোন আসেনি। বেলা প্রচণ্ড হতাশ হলো। কি দরকার ছিল তখন রাগ করে ফোন কেটে দেওয়ার? শাইনি হয়তো কষ্ট পেয়েছে ওর আচরণে, তাই আর কল ব্যাক করেনি। নিজের ভুল বুঝতে পেরে নিজেই নিজের কপাল চাপড়ালো বেলা। তখনই ফোনটা টুং করে শব্দ করে উঠল। বেলা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখলো শাইনির নম্বর থেকে মেসেজ এসেছে। গোটা বাংলা অক্ষরে লেখা মেসেজটা কোনো হুমকির চেয়ে কম কিছু নয়।
প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিস সেটা হলো খাবার। আর তুমি কি করেছো? না খেয়ে আমাকে মিথ্যা বলেছো। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মোটেও। খেয়ে নাও, নয়তো আমি আর কখনোই ফোন দেব না। আর না দেশে ফিরবো। তুমি কি ভেবেছো আমি তোমার সম্বন্ধে কিছু জানি না? তোমার শান্ত গলায় বলা কথাগুলো যে মিথ্যে তা আমি বুঝতে পারবো না। তুমি আসলে আমাকে পুরোপুরি চিনে উঠতে পারোনি। আমার রাগ সম্বন্ধে একটু ধারণা আছে তো তোমার? নিজের প্রতি এতটা অবহেলা করে কি বোঝাতে চাও? আমাকে খুব ভালোবাসো। আমাকে ভালোবাসলে আমার মানুষটার প্রতি যত্ন নিতে, কার্পণ্য বোধ করতে না। প্রিয়, কখনো মিথ্যে বলবে না। আই নিউ অ্যাকিউরেট আনসার অলওয়েজ। আমি আই নিড অ্যাকুরেট অ্যান্সার অলওয়েজ। আমি কাউকে ওয়ার্নিং দিই না। তুমি আমার প্রিয় বলেই ওয়ার্নিং দিয়েছি। সেকেন্ড চান্স পাবে না। মিথ্যে অন্তত আমার সাথে বলো না। সো কিপ ইট। মেসেজটা পড়ে বেলা এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরের খাবার নিয়ে বসলো। সীমা বেগম অসময়ে মেয়েকে খেতে বসতে দেখে খুব অবাকই হলেন, তবে মনে মনে খুশিও হলেন। যাক, মেয়ের প্রতি ফিরেছে। নিজের চেহারা শরীরে যা হাল করেছে তাতে মাঝে মধ্যে নিজের মেয়েকে চিনতেই পারেন না তিনি। আর বেলা গপ্প পেয়ে খাচ্ছে, যেন শাইনি ওর সামনে বসে জ্বলন্ত দৃষ্টিতে ওকে অবলোকন করে যাচ্ছে। না খেলে, নিজের যত্ন না নিলে শাইনি যে আর ফিরবে না, যেন বারবার তার মনে করিয়ে দিচ্ছে। পেট পুড়ে খেয়ে নিজের ঘরে ফিরে এলো বেলা। বিছানাপত্র গুছিয়ে কাপড় নিয়ে গোসলে ঢুকলো। সময় নিয়ে গোসল সেরে ঘরে এসে দেখলো শিলা ওর বিছানায় শুয়ে আছে। উল্টো ঘুরে শুয়ে থাকায় বেলা উকি দিয়ে দেখলো শিলা ভাত ঘুম দিয়েছে। মেয়েটার মায়া ভরা মুখখানি দেখে মায়া হয় বেলার। বাবা মা পরিবার থাকতেও ওদের সাথে নেইও। নাসরিন বেগমের ভুলের জন্য ষোড়শী মেয়েটা আজ নিজের মায়ের কাছ থেকে দূরে। এ বয়সে মেয়েরা একটু বেশি আবেগী হয়। কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হওয়া ওদের সহ্য করতে পারে না। শিলাও পারেনি নিজের মাকে ক্ষমা করতে। আচ্ছা, শাইনি কি সব কিছু জেনে গেছে? নাসরিন বেগম যে ওর মা নয় তা কি জানে? হয়তো না। তাহলে সবচেয়ে বড় আঘাতটা ওই পাবে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। তারপর ঘরে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে শাইনি লিখেছে, খাওয়া হয়েছে, ভেরি গুড, নিয়মিত জ্বালিয়ে যাও, ব্যতিক্রমী হয়েও না। বেলা আশ্চর্য হয়ে মনে মনে বলল, উনি কিভাবে জানলো এটা? তারপর মেসেজ লিখলো, আপনি কিভাবে জানলেন এটা? সিক্রেট। দেশে ফিরবেন কবে? বিয়ের সময়। বেলা বিস্ফোরিত নয়নে তাকালো লেখাটার দিকে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? শাইনি ওকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? এসব বলছে কিও? কাপা কাপা হাতে টাইপ করলো, মানে রিভেঞ্জ। তোমার বাবা আমাকে যা জ্বালিয়েছে তার শোধ নিতে হবে না, তাই বলে আপনি আরেকটা বিয়ে করবেন? তোমার বাবা একটা চিজ, এবার শোধ নেওয়ার পালা। আপনি সব সময় আমার বাবার কথা ভাবেন, ওনার সাথে আপনার শত্রুতা। আমি কে তাহলে? তুমি আমার বউ। বউ থাকতেও আপনি বিয়ে করবেন, তা আবার আমার বাবার জন্য? তোমাকে তোমার বাবাকে বোঝাতে হবে না আমি ভালো ছেলে, ভালো মেয়ে রিজার্ভ করি। আমি অবশ্যই একটা ভালো মেয়েকে বিয়ে করে তোমার বাবার সামনে নিয়ে গিয়ে বলবো, দেখুন শ্বশুরমশাই, ভালো মেয়েই আমাকে বিয়ে করে, খারাপ মেয়েরা নয়। খারাপ মেয়েরা তো শাইনির পায়ের তলায় থাকার যোগ্যও না। বেলা খ্যাপাটে গলায় আওড়াতে আওড়াতে লিখলো, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হয়। আমি মরে গেলেও সেই অনুমতি দেব না আপনাকে। ওপাশ থেকে নীরবে হেসে শাইনি টাইপ করলো, দেশে ফিরি, তারপর দেখা যাবে তুমি কিভাবে অনুমতি না দিয়ে থাকতে পারো। দরকার হলে আবার কিডন্যাপ করব, জোর করে অনুমতি নেব। বেলা অষ্টসিক্ত নয়নে তাকিয়ে তাকিয়ে দেখলো, আর কোনো উত্তর দিল না। এবার সে নিশ্চিত শাইনি ওকে আর ভালোবাসে না। উপরে ভালোবাসি ভালোবাসি বলে ওর শুধু মন রক্ষা করার জন্য, নয়তো কখনোই দ্বিতীয় বিয়ের কথা মুখে কোনোদিনও মাথায় আনতো না। ওর জায়গা কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবতো না। বেলা অভিমান নিয়ে লিখলো, তাহলে আমিও আরাফাতকে বিয়ে করে নেব, আপনি সুখে থাকুন। ধূসর আকাশের বুক জুড়ে এক ফালি রক্তিমাভা ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃদু হাওয়া ঝাপটে পড়েছে কৃষ্ণচূড়ার লালচে ফুলের তোড়া। কালচে পাথুরে
রাস্তার ওপর কার্পেটের মতো বিছিয়ে আছে ছোট ছোট পাতা। বেলা আর শিলা জানালার কাছে ধারে বসে আছে। আকাশের বুকে নিবদ্ধ থাকা দৃষ্টি সরিয়ে বেলা মনোযোগ দিল ফোনের ওপর। গত দুদিন ধরে শাইনি ক্রমাগত ওর ফোনে ফোন করে যাচ্ছে। যখন থেকে বেলার মুখে শুনেছে ও আরাফাতকে বিয়ে করতে চায়, তখন থেকে শাইনি এক প্রকার সাইকোর মতো বিহেভ করছে। জেলা জেলাসিটা চরম পর্যায়ে পৌঁছাতে পেরে ওর খুব শান্তি শান্তি লাগছে। বেলা ইচ্ছাকৃতভাবে শাইনির একটা ফোনও রিসিভ করছে না। করতে থাকুক ফোন, দেখুক কেমন মজা। দ্বিতীয় বিয়ে করার স্বাদ জেগেছে মনে, করুক এবার দ্বিতীয় বিয়ে। ও বিয়ে করলে বেলা কেন পারবে না বিয়ে করতে? মুখে বললেও বেলা কখনোই তা করবে না। শুধু শাইনিকে খেপানোর জন্যই কথাটা বলা। এবার ফোন বাজতেই বেলার ঠোঁটের কোণে থাকা দুষ্টুমির হাসিটা চওড়া হলো, আঙুলে কোণে গুনে বলে উঠল, এই নিয়ে 148+ মিস কল। শিলা বসে ছিল ওর পাশে। বেলার কাণ্ড দেখে সে হেসে উঠে বলল, এটা করা কি ঠিক হচ্ছে ভাবি? বেলা অট্ট হাসি দিয়ে বলল, অবশ্যই ঠিক হয়েছে। ভাইয়া না জানি পাগল হয়ে যায়। দেখুক কেমন লাগে, বিয়ে করবে, করাচ্ছি বিয়ে। তোমরা এক একজন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছো কিন্তু। বেলা অবাক হওয়ার ভান করে বলল, ঝগড়া করলাম কোথায় শিলা? আমি তো ওনাকে সত্যটা বললাম। তুমি কি সত্যি আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? বেলা দুষ্টু হেসে বলল, করলেও করতে পারি। তোমার ভাই পারলে আমি কেন নই? নারী পুরুষের সমান অধিকার জানো তো? এ পর্যায়ে শিলার মুখটা গম্ভীর হয়ে গেল। ঠোঁটের কোণে থাকা হাসিটা নিমিষেই মুছে গিয়ে সেখানে বিব্রতর এক টুকরো হাসি জন্মালো। কোনো রকমে বলল, ভাইয়া তো তোমাকে ভালোবাসে, সে আমিও বাসি। তাহলে কেন আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? তোমার ভাইয়া কেন দ্বিতীয় বিয়ে করবে? শিলা বলল, ওটা তো মজা করে বলেছে। তা জানি না, তবে উনি করলে আমিও করতে পারি। আমি তো আর বুড়ি হয়ে যাইনি যে লোকে আমাকে পছন্দ করবে না। এখনও যথেষ্ট কিউট লোক আমার, তাই না? শিলা হাসার চেষ্টা করে বলল, তা আছে, তুমি দেখতে খুব মিষ্টি। বেলার হাতের ফোনটা আবারও বাজলো, এবারও শাইনি। তবে এবারের ফোনটা কেটে দিয়ে সে শিলাকে ঘিরে বসল। শিলার চিন্তিত বিমর্ষ মুখখানি দেখে ওর একটু খারাপই লাগলো। ওর কি এখানে থাকতে ভালো লাগছে না, নাকি বেলা ওকে ঠিকঠাক সময় দিতে কার্পণ্য করেছে? সমস্যা কি ওর? মেয়েটার মনে কি চলছে? বেলা বেশ কিছুক্ষণ ওকে অবলোকন করলো। ভাবনা শেষে আনন্দিত গলায় অতি উৎসাহের সহিত জানতে চাইল, তোমার কাউকে পছন্দ আছে শিলা? শিলা বিব্রত কণ্ঠে বলল, আরে না। তোমার ক্লাসমেট বা টিউশনে কেউ নেই? না। বেলা গম্ভীর গলায় বলল, শোনো শিলা, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এখনকার বয়সটা খুব সেন্সিটিভ, সেটা জানো তো? শিলা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই বয়সে ছেলে মেয়েরা আবেগ দিয়ে বেশি চলে, জানো তো? হ্যাঁ। বেলা আলতো হেসে বলল, এই সেন্সিটিভ বয়সটাতে তুমি যতটা আবেগ নিয়ন্ত্রণ করে চলতে পারবে ততই ভালো। এই বয়সেই বেশিরভাগ মানুষ ভুলের দ্বারস্থ হয়। জগতে সব কিছু আমাদের কাছে রঙিন লাগে, রাগ জেদ বেড়ে যায়। এগুলোকে একটু কন্ট্রোল করতে পারলে জীবনটা জটিল হবে না। যেমন আমি ওই বয়সটাকে নিজেকে খুব নিয়ন্ত্রণ করে চলেছি। বাবা মাকে নিজের বন্ধু করে নিয়েছিলাম। সব ঘটনা ওদের সাথে শেয়ার করতাম, যার ফলে আমি কোনো প্রবলেমে পড়লে ওরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতো। জানো তো, জগতে বাবা মায়ের চেয়ে ভালো বন্ধু আর একটাও নেই। ছেলে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ওরা কেউই নেই। আর আম্মু তোমাদের সাথে যা করেছে, আমি কিছুতেই মাফ করব না তাকে। বেলা ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলতে নেই শিলা, মায়ের উপর এতটা রাগ রেখো না। তিনি তোমার জন্মদাত্রী, তোমার নিজের মা। শিলা আক্ষেপে সুরে বলল, মা হলেও কি, মায়ের মর্যাদা উনি রাখতে পারেননি। ভাইয়ের সাথে যা করেছে এটা ক্ষমার অযোগ্য। বেলার নিচের ঠোঁটে চিমটি কাটলো। ভেবে দেখো, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি যা যা ভুল করেছো তা কি তোমার প্যারেন্টসরা ক্ষমা করে দেয়নি? স্পেশালি তোমার মা। শিলা নিরস গলায় বলল, তাহলে তুমি কেন পারবে না? তুমি তো তোমার মায়েরই মেয়ে, মানে আরেক মা। ধরো তুমি একজন মা আর আন্টি তোমার সন্তান। তাহলে তোমার সন্তান যদি ভুল করে, তাহলে মা হয়ে তুমি নিজের সন্তানকে ক্ষমা করতে পারবে না? ছেলে ব্যথিত গলায় বলল, মন থেকে আসছে না ভাবি, ক্ষমা তো মন থেকে আসতে হয়, তাই না? বেলা মৃদু হেসে বলল, তুমি সময় নাও, মায়ের জায়গায় নিজেকে বসিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে প্রতিটা মায়ের নিজের সন্তানের কল্যাণের জন্য যে কোনো কিছু করতে রাজি।
ছিলাম মন খারাপ করে বলল, তা বুঝতে পেরেছি, কিন্তু সত্যি কি তুমি ভাইয়াকে ছেড়ে আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? বেলা ভ্রু কুচকে বলল, এজন্য মন খারাপ তোমার? ছেলে মাথা নিচু করে বলল, হুম, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। বেলা সাহসে বলে উঠল, আমিও বাসি, খুব বেশিই বাসি। ওসব তো ওনাকে রাগানোর জন্যই বলেছিলাম। শিলার অস্থির মনটা যেন প্রাণ ফিরে পেল। যাই হোক, বেলা শাইনিকে ভালোবাসে, আরাফাত ভাইয়াকে বিয়ে করবে না। সে খুশি গলায় বলল, যাক, নিশ্চিত করলে আমাকে। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি বুঝি ওর মুখের কথা কেড়ে নিয়ে। বেলা বলল, এক মুহূর্তের জন্য তুমি ভেবেছিলে আমি তোমার ভাইয়াকে ছেড়ে ভাইকে বিয়ে করে নিতে পারি কি, তাই তো? শিলা বলল, হ্যাঁ। বেলা বলল, এই জীবনের আর পিছু ছাড়ছি না তোমার ভাইয়ের। এতদিন অনেক জ্বালিয়েছে, এবার আমার পালা। দ্বিতীয় বিয়ের অনুমতি নিতে আসলে এমন দেব না আমাকে ছাড়ার কথা সে বেমানুম ভুলে যাবে। পৃথিবীতে এই এক পিস অমূল্য জিনিস আছে যার ভাগ আমি কখনো কাউকে দিতে পারবো না। শিলা হাসতে হাসতে বলল, ভাইয়া তোমার জিনিস? বেলা মুখ বাঁকিয়ে উত্তর দিল, জিনিসই তো, সাইন করা আছে তার উপর। আমার নিজস্ব সম্পত্তি, যে ভাগ বসাতে আসবে তার প্রাণ নাশ করে ফেলবো। শিলা বলল, জিনিয়াস তুমি। দেখতে হবে না কার ভাইয়ের বউ। এক্সেলেন্ট। ভালোবাসার ব্যক্তিটির কাছে সবসময় নিজের প্রাধান্যটাই পেতে চায় মানুষ, কিন্তু সেখানে যদি তৃতীয় কোনো ইনসানের নাম আসে তখন নিজেকে খুব তুচ্ছ মনে হয়। কিন্তু শাইনির বেলায় তার ব্যতিক্রম ঘটল। বেলার উপর প্রচণ্ড রেগে গেল। কেন ওর মুখে অন্য পুরুষের নাম থাকবে? কেন বলবে অন্য কাউকে বিয়ে করতে চায়? বেলা কি বুঝে না তাকে ছাড়া শাইনি সম্পূর্ণ অচল? গাছকে যেমন বাঁচিয়ে রাখতে সারের প্রয়োজন হয়, তেমনি ওকে বেঁচে থাকতে হলে বেলার প্রয়োজন। আর সেখানে ও কিনা নিজের মুখে অন্য অবিবাহিত পুরুষের নাম নিচ্ছে, আবার দুদিন ধরে ওর ফোনও রিসিভ করছে না। সাহস বেড়েছে মেয়েটার, বড্ড সাহস বেড়েছে। ডানা বেশি উড়লে কিভাবে ছাড়তে হয় তা জানা আছে শাইনি। সে ঘরের মধ্যে পাক খেতে খেতে কয়েকবার ভাবল সে কি করবে। বেলার কথাটাকে সে মোটেও সহজভাবে নিল না, বরঞ্চ বেশ গুরুত্ব দিয়েই নিল। কারণ ওর অনুপস্থিতিতেও আরাফাত নামক ডাক্তার ছেলেটা নাকি বেলাদের অনেক সাহায্য করেছে। বাজার করা, হেলথের খেয়াল রাখা সহ বিভিন্ন কাজে ওদের সাহায্য করেছে। উপরন্তু বেলার অতি নিকটাত্মীয়, সে হিসেবে আলাদা একটা কনসার্ন তো থাকবেই। এসবে শাইনির আপত্তি না থাকলেও আরাফাত ছেলেটাকেও সহ্য হয় না। চেনা জানা নেই, তবুও শাইনির মনে হয় আরাফাতকে দেখলেই নাক বরাবর ঘুষি মারবে। এরপর বেলার মুখে বিয়ের কথা শুনে ভাবল, আরাফাত নিশ্চয়ই নিজেকে বেলার সামনে এমনভাবে উপস্থিত করেছে যার ফলে বেলা ওকে বিয়ে করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার স্পর্ধা দেখিয়েছে। এর জন্য বেলার কোনো দোষ নেই, দোষ নিশ্চয়ই আরাফাতের, নিজেকে স্মার্ট দেখাতে চায়। বিষয়টা শাইনি কিছুতেই মানতে পারল না। বাবার সাথে আলোচনা করে খুব দ্রুত নিজের চিকিৎসা, যাবতীয় ফর্মালিটি এবং যা যা দরকারি কাজ ছিল সব কিছু কয়েকদিনের মধ্যেই সেরে ফেলল। তখন অবশ্য শাইনি পুরোদমে সুস্থ। অতঃপর টিকিট কেটে বাবাকে নিয়ে সোজা প্লেনে চেপে বসল। বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছালো সন্ধ্যা 7টায়। আলম সাহেবকে মানা করলো দেশে ফেরার ঘটনাটা কাউকে না জানাতে। ড্রাইভারকে ব্যাগপত্র বুঝিয়ে দিয়ে জোর করে আলম সাহেবকে বাসায় পাঠিয়ে দিল, আর নিজে এলো আরাফাতের হসপিটালে। আরাফাতের সম্বন্ধে লোক লাগিয়ে আঁকে ফাঁকে সব খোঁজ নিয়ে রেখেছিল শাইনি। রাতে যখন ডিউটি শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্য নিয়ে হসপিটাল থেকে ক্লান্ত হয়ে বেরোচ্ছিল আরাফাত, ঠিক তার অদূরেই কয়েকজন ওর জন্য অপেক্ষা করছিল। ছেলেগুলো ওর পথ আটকালে আরাফাত বেশ অবাক হলো। কিছু জানতে যাবে তখনই এক দুর্বৃত্ত আক্রমণ করে বসে ওকে। 4-5 জন আধবয়সী ছেলে বেধড়ক মারতে শুরু করলো আরাফাতকে। ঘটনার আসম্বিকতায় সে কিছুই বুঝে উঠতে পারল না। নাক মুখ দিয়ে রক্ত ছোটার পর হসপিটালের সিকিউরিটি গার্ড দূর থেকে দেখতে পেল ঘটনাটা। বাঁশি বাজিয়ে এদিকে ছুটে আসতে দুর্বৃত্তরা দৌড়ে পালালো, আর লোকজন ধরাধরি করে হাসপাতালের ভেতর নিয়ে গেল আরাফাতকে। ক্লান্ত অসার দেহখানি এতটা ধকল সইতে না পেরে তখন জ্ঞান হারিয়েছে। একটা হাত ভেঙে দিয়েছে ওর, চোখে মুখে জখম। দূর থেকে তো দেখতে পেয়ে বাঁকা হাসলো শাইনি, নিজে মারতে না পারুক।
অন্তত বুকের জ্বালাটা তো মিটল। শাইনি প্রশান্তির নিঃশ্বাস ফেলল। ভ্রু চিয়ে পড়ল। এবার দেখি বেলা বউ, কীভাবে ওই হাত ভাঙা ছেলেটাকে বিয়ের কথা ভাবো তুমি। যা শিক্ষা দিয়েছি না, তোমার দিকে চোখ তুলেই তাকানোর সাহস করবে না। শীঘ্রই আমি আসছি তোমার কাছে প্রিয়। শ্রাবণ মাস, চারদিকে রোদ্দুরের ঘন ঘটা। খুব সকালে সূর্য তার উত্তাপে ঝাঁঝিয়ে দিচ্ছে পুরো শহরকে। ভ্যাপসা গরমে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অশান্ত এই প্রকৃতিকে শান্ত করার জন্য বৃষ্টি প্রয়োজন, কিন্তু প্রকৃতিকে শান্ত করার জন্য বৃষ্টি প্রয়োজন, কিন্তু আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। শুক্রবারের অলস দুপুর, গরমে অতিষ্ঠ হয়ে রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে কিছু অভুক্ত কুকুর। ঘুমার্ত শরীরে ছাদে হাঁটাহাঁটি সেরে নিচে নামলো বেলা এবং শিলা। তখনই মায়ের কাছ থেকে জানতে পারল আরাফাতকে কাল রাতে কে বা কারা জানি আক্রমণ করেছে। বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দিয়েছে আরাফাতের। এখন সে হসপিটালে ভর্তি। খবর শুনে বেলা খুব চমকালো, কারণ ওরা দেশে ফিরেছে বছরও পুরো হয়নি। আরাফাত খুব ভালো ছেলে এবং ভালো একজন ডাক্তার। ওর প্রতি কার এত রাগ থাকতে পারে যে মেরে হাতই ভেঙে দিল। খুব মন খারাপ লাগলো ওর। বিষণ্ণ মন নিয়ে গোসল দেওয়ার উদ্দেশ্যে ঢুকলো বাথরুমে। শিলা বেসিন থেকে হাত মুখ ধুয়ে এসে নিজের ফোনটা নিয়ে বসলো। নোটিফিকেশন জমে আছে, অপঠিত কিছু মেসেজ। সিন করতেই ভেসে উঠল, হাই শিলুবুড়ি, কী করছিস? শাইনির মেসেজ থেকে খুব একটা চমকালো না শিলা। দক্ষা আঙুল জ্বালালো কিবোর্ড টাইপিংয়ে। লিখলো, কিছু না। 4 দিন মেসেজ দাওনি কেন? আমি ওয়েট করছিলাম তোমার মেসেজের জন্য। শাইনি লিখলো, আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু বিজি ছিলাম তাই মেসেজ দেওয়া হয়নি। ও আচ্ছা, শরীর কেমন তোমার? আমার বউ কোথায়? ভাবি শাওয়ারে। অসময়ে শাওয়ার নিতে গেল কেন? হ্যাঁ, আজ অনেক গরম পড়েছে। ছাদে হাঁটাহাঁটি করে আরও গরম লাগছিল। ওহ, সে কি এখন রুমে নেই? না। আচ্ছা, তুই যে আমাকে ওর সব খবর দিস, তা টের পায়নি তো? না। গ্রেট জব। শাইনি তারপর লিখলো, একটা সিক্রেট বলি, কাউকে বলবি না। শিলা ভ্রুকুচকে লিখলো, এভাবে বলছো কেন? আমি কি সবাইকে সব বলে বেড়াই না ভাইয়া? তা নয়, তবু আজকের ব্যাপারটা টপ সিক্রেট রাখবি, অ্যাটলিস্ট আমার বইয়ের কাছ থেকে, ওকে? আর ফোন দিচ্ছি, রিসিভ কর, ফোনে সব বলছি। আপাতত মেসেজ টাইপিংয়ে দিতে নে। শাইনি বোনকে ফোন করতে লাগলো। শিলা ফোন ধরে কিছুক্ষণ ভাইয়ের সাথে কথাবার্তা বলে ওর খোঁজ খবর নিল। শাইনি বলল, এবার আসল কথায় আসা যাক। আমি ওই আরাফাত না টারাফাত, ওকে আচ্ছা মতো ধুলাই দিয়ে হাত ভেঙে দিয়েছি। শিলা চমকে উঠল, বিস্ময় হতবাক হয়ে বলল, আরাফাত ভাইয়ার? ভাবির ফুফাতো ভাইয়ের? হ্যাঁ। শিলা চমকিত গলায় বলল, এরকম কেন করলেন? উনি কি করেছিল? শাইনি ভারী গলায় হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল, তোর ভাবি ওই উজবুক ডাক্তারকে বিয়ে করবে বলেছিল। ভাব, যার জন্য এত কষ্ট করলাম, সে আমাকে এই কথা বলে, রাগ হবে না আমার? শিলা হেসে বলল, ওরা তো ভাবি তোমার উপর রেগে বলেছিল। তুমি দ্বিতীয় বিয়ের কথা বলেছিলে কেন? তুমি আর একটা বিয়ে করলে ভাবি কেন করতে পারবে না? আর ভাবি অন্য কাউকে বিয়ে করবেও না। তুমি কাজটা ঠিক করনি। শায়নি গম্ভীর গলায় বলল, ওই আরাফাতকে আমার একটুও পছন্দ না। এত জেলাস হওয়ার কি আছে ভাইয়া? ভাবি জাস্ট মজা করেছে। ক্ষমা চেয়ে নিও আরাফাত ভাইয়ার কাছে। হ্যাঁ, তোমার ট্রিটমেন্টের সময় উনি অনেক পরামর্শ দিয়ে হেল্প করেছে। শাইনি কাটায় গলায় বলল, ইন ফিউচারে এসব মজা করতে না করবি বেলা বউকে, তাহলে ধকল কিন্তু ওর উপর দিয়ে যাবে না, যাবে বিপরীত ব্যক্তিটির উপর দিয়ে। শিলা গোমরা গলায় বলল, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আনতে নেই। তোমরা নিজেরাই নিজেদের ভেতর তৃতীয় ব্যক্তির স্থান দিয়েছ, ঝামেলা করেছ নিজেদের মধ্যে, অথচ লোকটার এখানে কোনো ভূমিকা নেই। নির্দোষ একটা ছেলের হাত ভেঙে দিল। দ্বিতীয় বিয়ের কথা বলে খেপানো ঠিক হয়নি তোমার। শাইনি খেপাটা গলায় আস্তে করে বলল, বেলা বউ একটা বোকা। আমি দ্বিতীয় বিয়ে বলতে ওকে বিয়ে করার কথা বুঝিয়েছি, সেই মতো সব ঠিকঠাকও করে ফেলেছি। আর ও বুঝেছে আমি বুঝি অন্য কাউকে বিয়ে করার কথা বলেছি। ভাব, সে কতটা নির্বোধ। শিলা বলল, তোমরা দুজনেই নির্বোধ। যাই হোক, আরেকটা সারপ্রাইজ আছে। কি? আমি এই মুহূর্তে কোথায় আছি বলতো? কোথায়? দেশে, আমার নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের প্রিয় বিছানাটায় আয়েশ করে শুয়ে আছি। শিলা বিস্ময়ে সপ্তম আকাশে পৌঁছালো যেন। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, সত্যি? আসছি সন্ধ্যায় বিয়ে করতে।
শিলা অবাক হয়ে বলল, কোথায়? কাকে বিয়ে? আমার শ্বশুর বাড়িতে আমার প্রথম বউকে দ্বিতীয়বার বিয়ে করে নিজের জীবনে পদার্পণ করাতে চাই। শিলা বলল, কাউকে না জানিয়ে? শাইনি বাঁকা হেসে বলল, সব অ্যারেঞ্জ করে ফেলেছি বোকা। আমার বউটা বাদে আর সবাই সব কিছু জানে। এমন সময় বেলা ঘরে চলে এলো। ভেজা চুল মুছতে মুছতে দেখলো শিলা কানে ফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। ওকে দেখে শিলা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। শাইনির সাথে এমন কথা বললে বেলা সব বুঝে যাবে, প্ল্যান ভেস্তে যাবে, যেটা হতে দেওয়া যাবে না। শিলা ফোনটা কানে লাগিয়ে হাসার চেষ্টা করে বলল, ভাবি শাওয়ার নেওয়া শেষ, আমি যাব। বেলা সন্দেহ নিয়ে বলল, এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমার শাওয়ার নেওয়া শেষ, তুমিও ফ্রেশ হয়ে নাও। ফোনের ওপার থেকে শাইনি সবটাই শুনতে পেল। যা বোঝার বুঝে গেল শিলার সাথে এখন কথা বলা যাবে না, তাই সে ফোনটা রেখে দিল। সন্ধ্যা হওয়ার অপেক্ষা শুধু। দুপুরে খাবার দাবারের পর্ব শেষ করে নিজের ঘরে বসে বেলা শাইনির ফোনের অপেক্ষা করছিল, কিন্তু এই নাম্বার সুইচ অফ। চিন্তিত বেলা ভাবলো, হয়তো ওর ওপর রাগ করে ফোন বন্ধ করে বসে আছে। গোংরা মুখ নিয়ে বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে করতে একসময় চোখ লেগে এলো ওর। ঘুম ভাঙল সীমা বেগমের কর্কশ গলায় ডাকে। ধরপড়িয়ে উঠল বেলা। ঘর অন্ধকার, জানালার ধারের পর্দাগুলো সরানো থাকায় বাইরে দৃষ্টি পড়তেই দেখলো দূরের সুইচ বোর্ড ভবনগুলো আলোকিত হয়ে আসছে। তার মানে এখন সন্ধে। বেলা চুলগুলো হাত কোপা করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে সীমা বেগম একটু রেগেই বললেন, কখন থেকে রাখছি তোকে, দরজা বন্ধ না করে না ঘুমালে হয় না? চল আমার সাথে এক্ষুনি। বেলাকে কিছু বলার সুযোগ না দিয়েই সীমা বেগম ওর মাথায় ভালো করে ওড়নাটা পেঁচিয়ে দিলেন। তারপর ওর হাত টেনে নিয়ে চললেন ড্রয়িং রুমের দিকে। বেলা কিছুই বুঝে উঠতে পারল না, তবে কিছু একটা হয়েছে তা বেশ আন্দাজ করতে পারল। মায়ের পিছু পিছু ড্রয়িং রুমে গিয়ে ওর চক্ষু ছানা বড়া। আলম সাহেব হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন ড্রয়িং রুমে। নাইমুদ্দিন সাহেব, আলম সাহেব, শিলা ছাড়াও কিছু মহিলা, কয়েকজন লোক আর একজন হুজুর বসে আছেন সোফায়। আলম সাহেব বেলার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। বিস্মিত হলো ও। বেলাকে দেখতে পেয়ে উঠিয়ে এসে নিয়ে গেল শিলা। ও শুধু অবাক হয়ে সবকিছু দেখে যাচ্ছিল। বাবা কি ওর আবার বিয়ে দেওয়ার পায়তারা করছে নাকি? কিন্তু আলম সাহেবই বা এখানে কেন? ওনাকে হাসি খুশি দেখাচ্ছে। বেলার বিয়ে দেওয়ার কথা থাকলে তিনি তা মানতে পারতেন না নিশ্চয়ই। আর উনি দেশে ফিরলেন কবে? আর শাইনি বা কোথায়? আলম সাহেব বোধহয় ওর মনোভাব বুঝতে পেরেছিলেন। তিনি সাহস শেষ ইশারা করে বোঝালেন ওকে যে যে শাইনি এসেছে। বেলার হৃদযন্ত্রনামক অঙ্গটি কম্পিত হতে লাগলো ভূমিকম্পের ন্যায়। শাইনি এসেছে, সত্যি এসেছে, কিন্তু কোথায় সে? বেলার সামনে নেই কেন? এত লুকোচুরি কেন করছে? সেই সেই যে ওকে সেই যে এক শরতে হাসপাতালে আইসিইউ ইউনিটের লোকটাকে স্বচক্ষে দেখেছিল। তারপর তো আর ওদের দেখাই হয়নি। বছর ঘুরে আবার শ্রাবণ এসেছে, আর এই শ্রাবণেই যে ওর দেখা পাবে ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি বেলা। ওর নয়ন দুটো অশ্রুসুপ্ত হয়ে পড়ল। এসব ভাবতে ভাবতে বেলা একটা জগতে ঢুকে পড়ছিল যেন। কিন্তু হুজুরের কণ্ঠস্বর শুনতে পেয়ে ওর ঘোর কাটে। যাকে ও এতক্ষণ হুজুর ভাবছিল সে আসলে কাজী। আর এখানে তিনি বিয়ে পড়াতে এসেছেন। শাইনির আর বেলার নাম বলতে বলতে কাজে বিয়ে পড়ানো শুরু করলো। বেলার চোখ তখন জলে ভেজা। বিয়ে পড়ানোর এক পর্যায়ে বিয়েতে রাজি থাকলে বেলাকে কবুল বলতে বলা হলো। ঘরের মধ্যে থেকেই ও একবার বাবার দিকে তারপর আলম সাহেবের দিকে তাকালেন। উনি মাথা নাড়িয়ে সাই জানাতে বেলা 3 কবুল বলে ফেলল। তারপর রেজিস্টার পেপারও সাইন করে দিল। বিবাহ সংক্রান্ত সকল ফর্মালিটি শেষ হতে কাজী সহ মেহমানরা হাসি মুখ করে বেলাদের বাসা থেকে বিদায় নিলেন। বেলা তখনও নিজের ঘরে অপেক্ষায়, কখন শাইনি দেখা পাবে। লোকটা ওর অন্তরালে কেন? সামনে এসেও দেখা দিচ্ছে না। নিষ্ঠুর কেন লোকটা? বিয়ের সময় ওকে দেখা দেয়নি, সে কি জানে না? বেলা তৃষ্ণার্ত চোখগুলো ওকে পাগলের মতো খুঁজে চলছে বাড়ির আনাচে কানাচে।
বিবাহ সংক্রান্ত সকল ফর্মালিটি শেষ হতে কাজীসহ মেহমানরা মিষ্টি মুখ করে বেলাদের বাসা থেকে বিদায় নিলেন। বেলা কখনো নিজের ঘরে অপেক্ষায়, কখনো শাইনির দেখা পাবে। বেলার ওর অন্তরালে কেন সামনে এসেও দেখা দিচ্ছে না। নিষ্ঠুর লোকটা বিয়ের সময় ওকে দেখা দেয়নি। সে কি জানে না বেলার তৃষ্ণান্ত চোখ দুটো ওকে পাগলের মতো খুঁজে চলেছে বাড়ির আনাচে কানাচে। রাত 8টা। ডাইনিং রুম থেকে প্লেট, চামচ, গ্লাসের টুংটাং শব্দ ভেসে আসছে। খেতে বসেছে হয়তো কেউ। বেলা আওয়াজ শুনে উঠল না। মন ভালো নেই। আর মন ভালো না থাকলে পৃথিবীর সব কিছু অসহ্যকর লাগে, ভাঙচুর করতে ইচ্ছে হয়। বেলা অভিমানী মন নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইল। সেখানেও ভালো লাগছে না। বাইরে গিয়ে শাইনিকে খোঁজাখুঁজি করতে ইচ্ছে করছে না। অগত্যা নিজের ঘরে ফিরে এলো। কাউকে চোখ বন্ধ করে বসে রইল। ওর অস্থিরতার মধ্যেই ঘরে ঢুকলো শিলা। কারোর আওয়াজ পেয়ে বেলা চোখ খুলে তাকালো। শিলার চোখ মুখে খুশি খুশি ভাব। বেলা কাছে এসে ওকে জড়িয়ে ধরে বিগলিত গলায় বলল, আমার ভাইয়ার জীবনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন জীবনে প্রবেশ করার জন্য অনেক শুভেচ্ছা ভাবি। বেলা স্মিত হাসলো। তারপর চোখ মুখ কুঁচকে সন্দেহ গলা জিজ্ঞেস করলো, তুমি সবকিছু জানতে শিলা? না, ভাইয়া দুপুরে ফোন করে জানালো আমাকে তোমাকে সারপ্রাইজ দেবে বলে। আমাকে বলতে বারণ করে দিয়েছে। বেলা নির্লিপ্ত হেসে দরজায় উকি ঝুঁকি দিল। ফিরে এসে শিলাকে জিজ্ঞেস করলো, তলে তলে শয়তানি মশাইয়ের তা কোথায় উনি? শিলা ভ্রু কুঁচকিয়ে বলল, এত প্রেম দেখার জন্য একেবারে উসখুস শুরু করে দিয়েছ? বেলা অস্থির হয়ে বলল, ঠিক তা নয়। যাই হোক, আঙ্কেল কোথায়? আব্বুকে বেশ কিছুক্ষণ আগে দেখলাম কথা বলছে নাইমুদ্দিন আঙ্কেলের সাথে ড্রয়িং রুমে। আসলে আঙ্কেলের সাথে আমার কথা ছিল না। ওনারা দুজন একটু আগে বেরিয়ে গেল। ফিরতে হবে একটু রাত। বেলা বিষণ্ণ গলায় বলল, ও আচ্ছা, তোমার সাথেও উনি দেখা করেননি? শিলা হেসে বলল, করেছে তো। এই যে বিকেলে যখন ঘুমাচ্ছিলে তখন ছাদে বসে সবাই আড্ডা দিয়েছিলাম। বেলা আতকে উঠল, আমাকে ডাকোনি তুমি? এত কাছে থেকেও দেখা দেয়নি উনি। এত খারাপ লোক জীবনেও দেখিনি আমি। শিলা হাসতে লাগলো। বেলা মুখ ফুলিয়ে বিছানায় গিয়ে বসে রইল। ইচ্ছে করছে দুনিয়ার সব কিছু উল্টোপাল্টা করে দিতে। লোকটা এত কষ্ট দেয় ওকে যে আর নিতে পারছে না। এর মধ্যে সীমা বেগম ডাক পারলেন রাতের খাবার খাওয়ার জন্য। শিলা আগেই খেয়ে নিয়েছে, তাই ও আর যাবে না। বেলার খিদে নেই। শিলা জোর করে ওকে খেতে পাঠালো। এটাও নাকি শাইনি আদেশ। বেলা এতক্ষণে বেশ ভালোভাবে বুঝতে পেরেছে সব প্ল্যান ওরা দুইজন ভাই বোন মিলেই করেছে। শিলার ওপর অভিমান হলেও কিছু বলতে পারলো না। ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে রেখে দিয়েছে সীমা বেগম। তিনিও খাননি মেয়ের সঙ্গে খাবেন বলে। বেলাকে গম্ভীর দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মুখখানা তো গম্ভীর কেন? বেলা নির্লিপ্ত হেসে দরজায় উকি ঝুঁকি দিল। ফিরে এসে শিলাকে জিজ্ঞেস করলো, তলে তলে শয়তানি মশাইয়ের তা উনি কোথায়? শিলা ভ্রু উঁচিয়ে বলল, এত প্রেম দেখার জন্য একেবারে উসখুসকু শুরু করে দিয়েছ? বেলা অস্থির হয়ে বলল, ঠিক তা নয়। যাই হোক, আঙ্কেল কোথায়? আব্বুকে বেশ কিছুক্ষণ আগে দেখলাম কথা বলছে নাইমুদ্দিন আঙ্কেলের সাথে ড্রয়িং রুমে। আসলে আঙ্কেলের সাথে আমার কথা ছিল না। ওনারা দুজন একটু আগেই বেরিয়ে গেলেন। ফিরতে রাত হবে একটু। বেলা বিষণ্ণ গলায় বলল, ও আচ্ছা, তোমার সাথেও উনি দেখা করেননি? ছেলে হেসে বলল, করেছে তো। ওকে যে বিকেলে যখন ঘুমাচ্ছিলে তুমি, ছাদে বসে সবাই আড্ডা দিয়েছিলাম। বেলা আতকে উঠে বলল, আমাকে ডাকুনি কেন? এত কাছে থেকেও দেখা দেয়নি উনি। এত খারাপ লোক জীবনেও দেখিনি আমি। ছেলে হাসতে লাগলো। বেলা মুখ ঘুরিয়ে বিছানায় গিয়ে বসে রইল। ইচ্ছা করছে দুনিয়া সব কিছু উল্টো পাল্টো করে দিতে। লোকটা এত কষ্ট দেয় ওকে, আর নিতে পারছে না। এর মধ্যে সীমা বেগম ডাক পারলেন রাতের খাবার খাওয়ার জন্য। শিলা আগে খেয়ে নিয়েছে, তাই আর ও যাবে না। বেলার খিদে নেই। শিলা জোর করে ওকে খেতে পাঠালো।
এটাও নাকি শাইনির আদেশ। বেলা এতক্ষণে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সব প্ল্যান ওরা দুই ভাই বোন মিলেই করেছে। শিলার উপর অভিমান হলেও কিছু বলতে পারল না। ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে রেখে দিয়েছে সীমা বেগম। তিনিও খাননি। মেয়ের সঙ্গে খাবে বলে বেলাকে গম্ভীর দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মুখখানা তো গভীর কেন? বেলা আশেপাশে তাকিয়ে বলল, বাসায় তো নীরব কেন? এতক্ষণ শোরগোল শোনা যাচ্ছিল। তো শ্বশুর আরাফাতের আব্বা ওরা খেয়ে উঠলো একটু আগে। তারপর তোরা আব্বুকে নিয়ে হাওয়া খেতে বাইরে গেছে। বেলা অবাক গলায় বলল, হাওয়া খেতে? কেন? বেলা টেবিলে বসতে বসতে বলল, ছিল এমনভাবে কথাটা বলেছে যে আমি ভাবলাম কোনো কাজে বাইরে গেছে বুঝি। সীমা বেগম প্লেটে পোলাও বেড়ে দিতে দিতে বললেন, কাজে না। আরাফাতের অবস্থা কেমন এখন? বাসায় নিয়ে গেছে, ভালোই এখন। আমাদের কি দেখতে যাওয়া উচিত? যাব একদিন সময় করে। আমাদের বেলায় কত সাহায্য করেছে ছেলেটা। শোন, তোকে একটা কথা বলি, হয়তো তুই জানিস না। বেড়া ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি? সীমা বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, শাইনি কিন্তু তোকে ছেড়ে ভিন দেশে গিয়ে চিকিৎসা করাতে রাজি হয়নি। তুই জ্ঞান হারিয়ে ফেলার পর আরাফাতি শাইনিকে বুঝিয়ে রাজি করেছিল কিন্তু বিদেশে চিকিৎসা নিতে। তখন তো শাইনির অবস্থা অনেক খারাপ ছিল। বেচারা তখনও তোর না না খাওয়া শরীরের অযত্ন অবহেলা মেনে নিতে পারেনি। তার ফলে বাধ্য হয়ে শাইনি রাজি হয়েছে যাতে ও ভালো হয়ে যায়। আর তুই ওর জন্য চিন্তা না করিস। ভালোবাসার মানুষকে কেউ ছেড়ে যেতে চায় না, তাই না? বেলা মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে চোখ বড় বড় করে বলল, তুমি এসব কথা আজ বলছো আমাকে? আমি কি আর জানতাম নাকি তোরা আব্বুর পেট থেকে বের করেছিস সেদিন? এতদিনে বলেনি কেন? তুই নাকি চিন্তা করে কষ্ট পেতি তাই? বেলা শুকনো কণ্ঠে বলল, জিনিয়াস আব্বু। খেয়ে নে। তাই তা তোমার জামাই বাবাজি কোথায়? তার চাঁদপানা মুখখানা দেখাচ্ছে না কেন আমাকে? সীমা বেগম আড়ালে হেসে বললেন, সময় হলে নিজেই সামনে আসবে। তুই খাওয়া শেষ কর মা, সারপ্রাইজটা কেমন হলো সেটাই বল না। বেলা চিবিয়ে চিবিয়ে বলল, তোমাদের ওসব সারপ্রাইজ একদম বাজে। দয়া করে সারপ্রাইজ খেলাটা বন্ধ করো। আর তোমার জামাই বাবাজিকেও একটা কথা জানিয়ে দিও, তার তো এখন আর বেলা বইয়ের প্রয়োজন নেই। রাতের আকাশে ফুটে আছে কোটি কোটি তারা, মোমবাতির মতো মিটিমিটি করে জ্বলছে। তাকালেই যেন চোখ টিপে দেয়। বেলার মাথাটা ভার ভার লাগছিল, তাই সীমার ঘর থেকে মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়ে ড্রয়িং রুমের দরজায় একটি যুবককে দেখে ওর চোখ আটকে গেল। নিমিষে ভুলে গেল মাথার ভিতর দপদপ করা যন্ত্রণার কথা। মনের ভিতর জমা অন্তর্দহনের অগ্নি বরফের ন্যায় গলে গিয়ে প্রশান্তির উষ্ণ বাতাস বয়ে গেল যেন। অভিমানের তলায় চাপা পড়া ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির প্রয়াস ঘটল যেন আরও একবার। হৃদযন্ত্রের দগ্ধ পোড়া ভাবটা ক্রমে শীতল হাওয়ায় ছেয়ে গিয়ে ভালোবাসার বহিঃ প্রকাশ ঘটল। বেলার অশ্রুসিক্ত চোখ জোড়া থেকে নেমে এলো বাড়ি ধারার অবাধ বর্ষণ। এলোমেলো পায়ে ছুটে এসে আছড়ে পড়ল যুবকটির বুকে। যুবকটিও পরম যত্নে ওকে আগলে ধরল। মুখে তার স্বস্তির স্নেহ চিহ্ন, প্রশান্তির হাসি। বেলা কঞ্জন মিশ্রিত কণ্ঠে বলল, আপনি এত খারাপ আমি ভাবতেও পারিনি। এত নির্দয় মানুষ আমি কখনো দেখিনি। আমার থেকে এত লুকোচুরি করার মানে কি? শাইনি হেসে বলল, লুকোচুরি করে দেখলাম বউ আমাকে কতটা চোখে হারায়, ভালোবাসে। বেলা শাইনির বুকে ধাক্কা দিয়ে বলল, ভালোবাসি না। ধাক্কা খেয়ে শাইনি কিছুটা পেছনে সরে বুকে হাত দিয়ে ছোট ছোট চোখ করে বলল, ব্যথা হয় ওখানে? বেলা উত্তীর্ণ স্বরে বলল, দুঃখিত, খুব দুঃখিত আমি। কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান, আমি আসলে বুঝতে পারিনি। বেলা শাইনির শার্ট আঁকড়ে দেখার চেষ্টা করে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। শাইনি ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, অস্বীকার করে লাভ নেই, ভালোবাসা বাসো যে। তা তো আরও একবার প্রমাণ হয়ে গেল বেলা বউ, আমার হৃদয় হরণ করা হরিণী আমার, বুকের বাঁ পাশে বাধা দিয়ে ধরিয়ে দেয়া সুন্দরী আমার, বেলা শেষের মেঘরানী, শ্রাবণের এক টুকরো বৃষ্টি আমার, মন প্রাণ হরণকারী প্রাণ
প্রাণাশিনী আমার। বেলা শীতল চোখে চেয়ে রইল ওর চেহারার পানে। হুট করে শাইনির বুকে মাথা রেখে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি সত্যি এসেছেন নাকি আমার ভ্রম? শাইনি বিচলিত গলায় বলল, পরখ করে নাও, হয়তো ভ্রমই। তোমার মাথা যন্ত্রণার কারণে স্বাভাবিকভাবে সবকিছু দেখতে পারছো না। এতদিন যা ঘটেছে সবকিছু ভ্রম ভ্রম ছিল, মনে করে ভুলে যাও। বেলা চকিতে তাকালো ওর দিকে। শাইনির চেহারা হাসি মিশ্রিত। ও কি সত্যিই বলছে যে একদিনে সবকিছু ভ্রম মনে করে ভুলে যেতে? বেলা তো বোধগম্য হলো না। বিস্ময়ে অভিভূত বেলার কাছে সবকিছু স্বপ্নই মনে হচ্ছিল। এই বুঝি ঘুম থেকে উঠে দেখবে সবকিছু কল্পনা ছিল। শাইনি ওর চমকানোটা বেশ ভালোই উপভোগ করেছে। ড্রয়িং রুমের দরজায় কাছে দুজনে উপভোগ করেছে। দাঁড়িয়েছিল সীমা বেগম, শিলা হাসছেন বেলার কাণ্ড দেখে। শাইনি বলল, এবার তো ঘরে ঢুকতে দাও, পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। বেলা মাথা তুলে দরজা থেকে খানিকটা সরে দাঁড়ালো। শাইনি ঘরে ঢুকলো, পেছন পেছন বেলাও এলো। সীমা বেগম আর শিলার হাসি দেখে বেলা কটমট করে তাকালো। শাইনি বেডরুম থেকে সোজা ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে আসতেই সীমা বেগম জোর করে খেতে নিয়ে গেলেন ডাইনিংয়ে। আনন্দে তখন বেলার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। সব দুশ্চিন্তা আর বিরহের যন্ত্রণা নিমিশেই সুখের আলোয় আনন্দিত হতে লাগলো যেন। মানুষটা তার সামনে বসে খাচ্ছে। কতদিন পর দৃশ্যটা অবলোকন করলো। ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হলো। আল্লাহ ওর কথা শুনেছেন, লোকটাকে ওর কাছে সুস্থ করে পাঠিয়েছেন। বেলা শুকরিয়া আদায় করে নিল। এর মধ্যে হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে এলেন নাইমুদ্দিন ও আলম সাহেব। বেলা আলম সাহেবকে দেখে এগিয়ে গেল। অনেক কথাবার্তা বলল ওনার সাথে। নাজরিন বেগমের ব্যাপারেও কথা হলো। শিলার কথা চিন্তা করে ওনাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করলো। আলম সাহেব রাজি হলেন না, কারণ সত্যিটা এখন শাইনিও জানে। সত্যটা জানার পরে শাইনি ভালো মন্দ কিছুই বলেনি ওনাকে, তাই তিনি সন্দিহানতায় ভুগছেন। তবে তিনি নিজেও নাজরিন বেগমকে ক্ষমা করেননি। দুঃখের দিনে যে পাশে না থাকে, সুখের দিনে তাকে তার পাশে থাকার অধিকার নেই। মানুষ চেনা যায় দুঃখ বিপাকের দিনে। বেলার সঙ্গে আলম সাহেবের কি কথা হলো শাইনি তা জানতে চাইল না। সব কাজ শেষ হওয়ার পর বাসার সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করলো। সবাই ক্লান্ত থাকায় এরপর ঘুমানোর উদ্দেশ্যে যে যার ঘরে চলে গেল। বেলার সঙ্গে শাইনি ওর ঘরে চলে এলো। কতদিন পরে দুজন কপোতকপতি প্রিয় মানুষটাকে পাশে পেয়েছে নিজেদের। শাইনি বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। মেয়েরা জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, নাজরিন আন্টিকে ফিরিয়ে আনার জন্য আপনার অভিব্যক্তি কী? শাইনি চোখ তুলে তাকালো। তোমার কি? মেলা বিনীত কণ্ঠে বলল, ফিরে আসো, অন্তত শিলার জন্য। শাইনি সঙ্গে সঙ্গেই বলল, সেটাই হবে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, মন থেকে বলছেন তো? শাইনি ওর মাথার নিচে দুটো হাত যুগলবন্দি করে রাখলো। তারপর শূন্য দৃষ্টিতে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিষাদ ভরা কণ্ঠে বলল, কোনোদিনও কল্পনা করিনি তিনি আমার মা নন। আমার যে জন্মদাত্রী একজন মা ছিল তা আমি জানতে পারি 6 মাস আগে। বাবা নিজেই বলেছিল। হসপিটালে বেডে শুয়ে সেদিন আমি অনুভূতি খুঁজে পাচ্ছিলাম না। কষ্টে সৃষ্টে আমার বুক দুমড়ে মুচড়ে কয়েক ফোঁটা জল চোখের কোণে জমেছিল। শিলার মা আমার মা নয়, আমার মা নেই, তাকে চোখের দেখাও দেখিনি, সে পৃথিবীতেই নেই। এসব কিছুতেই মানতে পারছিলাম না আমি। শিলার মাকে আমি এত ভালোবাসতাম যে উনি যা বলতো তাই করতাম। তবু উনি আমার প্রতি কোনোদিন মনোযোগ দেননি, যার ফলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমেই মা ছেলের মধ্যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা তাও কমে যাচ্ছিল। তবুও সম্মান করতাম ওনাকে। এসব কিছু মানলাম, কিন্তু আমার অসুস্থতার সুযোগ নিয়ে যে তিনি যে তোমাকে প্রতিনিয়ত আমার থেকে দূরে করার চেষ্টা করেছে, সেটা আমি মানতে পারছি না কিছুতেই। এই জন্যই মন থেকে ক্ষমাটা আসছে না। এজন্য মন থেকে ক্ষমা না আসলেও আমি কিছুই বলবো না তাকে, কারণ সারা জীবন আমি তাকে মা বলে মেনে এসেছি। আব্বু চাইলে ফিরিয়ে আনতে পারে, আমার সমস্যা নেই কোনো। তবে কোনোদিন আর নিজের মা ভাবতে পারবো না। আজকের আকাশে অসংখ্য তারা। রাত নেমেছে অনেক আগে। শাইনি বেলার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে তখন। শাইনি বেলার হাড়, এটা করো না, ওটা করো না বলতে বলতে একসময় বেলা
এ সময় প্রচণ্ড রেগে যায়। পাহাড়ে এসে যদি বাড়ির মতো নির্দেশ মানতে হয় ওর, তাহলে ওকে নিয়ে এসেছে কেন? শুধু একটু বৃষ্টিতে ভেজায়। কাল রাতে জ্বর এসেছিল বেলার, সকালেই তা কমে গেছে। দুপুরবেলা বৃষ্টি দেখে খুব ইচ্ছা করছিল আবার বৃষ্টিতে ভেজার, তাতেই শাইনি রেগে একাকার। বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে মাচায় এসে বসে রইল। শাইনি দেখলো সেটা, খারাপ লাগলো ওর। মেয়েটা সত্যি ভিজতে পছন্দ করে। রাগারাগি করাটা ঠিক হয়নি, ভালোবেসে বুঝিয়ে বললেই হতো। আসলে অভিমান রাগ একমাত্র তার ওপরেই করা যায় যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়। কিভাবে বেলার রাগ ভাঙাবে ভাবতেই চট করে মাথায় একটা আইডিয়া আসলো। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে মাচায় গিয়ে বেলার পেছনে বসে রইল। শক্ত করে জড়িয়ে ধরেল পেছন থেকে। বেলা রাগে সরে বলল, ছাড়ো না মা। ছাড়বো না, রাগ ভাঙো আগে। বেলা কটমট করে বলল, ভাঙবো না, আপনি কথা বলবেন না আমার সাথে। আর আমি বা কেন বলছি আপনার মতো নির্দয়ের সাথে? ছাড়ুন আমায়, আমি একা থাকতে চাই। শাইনি শটান হয়ে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, একা থাকতে চাও? দেন ওকে, আমি মরে গেলে একাই থেকো। ভালোবাসা ফুরিয়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই ফুরাবে না। তোমাকে ছাড়া একা একা থাকা কখনোই সম্ভব না আমার পক্ষে। অসুস্থতার সময় তুমি পাশে ছিলে বলে বাঁচার ইচ্ছা হয়েছিল। এখন যেহেতু তোমায় আমাকে লাগবে না, তাই মরে যাওয়াটাই বেটার। শাইনি বড় বড় পা ফেলে পাহাড়ের কিনারে যেতে লাগলো। বেলা আতকে উঠলো। লোকটার যা জেদ, তা যা বলবে তাই করতে দ্বিধাবোধ করবে না। বেলা উঠে এক প্রকার দৌড়েই ওর পথ আগলে বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি আমি আপনাকে ছাড়া বাঁচবো ভাবলেন কি করে? মরে যাব আমি। শাইনি চোখ বন্ধ করে বলল, একা থাকতে চাও কি? ইনাফ তাই। খারাপ লোক কোথাকার। শাইনি একগাল হেসে বেলার অধরে ঠোঁটার ছোঁয়া দিল। বেলা ওর শার্টেরা কলার আঁকড়ে ধরল। তখন মেঘ সরে চাঁদ উঠেছে আকাশে। পূর্ণ আলোকিত চাঁদ হাসছে ওদের দেখে। অজানা এক শোকে ভাসছিল তারা। শাইনি বেলার ঘাড়ে থুতনি রেখে কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, মেঘে মেঘে লুকোচুরি, ভালোবাসার খানিক বাড়াবাড়ি, পাহাড়ের পাদদেশে, অন্তহীন আকাশে রংধনী ছড়িয়ে দেব। আর দেব মেঘ, তোমার প্রেমে মগ্ন মাছ, শ্রাবণের রামধনুর রং। রঙিন মেঘ আছে তোমার আমার আকাশে, মুঠো করে পাঠিয়ে দিলাম আজ কিছু শ্রাবণ তোমার আকাশে।